শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, মিউট করে দাও। বেশ। History, second semester 2020, HIS 201, Unit 2, Colonial Tribe Policy in India. Online class taken by Gautam Chandra Rai on 30th April 2020 at 11 AM. বেশ, ঠিক আছে। আজকে এগোবো। আমি দুটো বইয়ের নাম বলে শেষ করেছিলাম। একটা হচ্ছে E.G. ম্যানের সন্থালিয়া অ্যান্ড দ্য সান্থালস, 1867-তে বেরিয়েছিল। আর ডব্লিউ হান্টারের বিখ্যাত বই দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল, 1868-তে বেরিয়েছে। এই বইয়ে কি আছে আমরা দেখব, খুবই সংক্ষেপে দেখব। আর বলেই নিয়েছি আমাদের আলোচনা বিনয়ভূষণ চৌধুরীর একটা প্রবন্ধকে ভিত্তি করে চলছে। বেশ, এখন আমরা কেন এই দুটো বইয়ের আলোচনা করব, এবং হয়তো আজকেই আমরা আরো অন্য বইয়ে চলে যাব। এই বইগুলো তোমাদের মনে করিয়ে দিই, 19 শতকের বিভিন্ন সময় ইংরেজ প্রশাসকরা লিখেছিলেন। হ্যাঁ, যাদের কথা বলা হচ্ছে তারা ওই সময়কার ইংরেজ অফিসিয়াল প্রশাসক। এটা মাথায় রাখতে হবে যে এরা কিন্তু সবাই অসাধারণ উচ্চ শিক্ষিত ছিলেন। উচ্চ শিক্ষিত ছিলেন বললে শুধু হয় না, এরা খুব বড় ইন্টেলেকচুয়াল ছিলেন, খুব বড় বুদ্ধিজীবী ছিলেন। মানে যদিও এরা বেসিক্যালি প্রশাসক, একটু সময় নিয়েই বলি, গল্প করে বলি, যদিও এরা বেসিক্যালি প্রশাসক, কিন্তু একই সঙ্গে এদের কিন্তু নানা বিষয়ে না আগ্রহ ছিল, জানার বোঝার আগ্রহ ছিল। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবে, যার জন্য এরা বই লিখেছে। এই জিনিসটা আজকেও দেখা যায়, এই জিনিসটা আজকেও মাঝে মাঝে কোনো আইএএস আইপিএস অফিসার মধ্যে দেখা যায় যে তারা বই লিখছে। আমরা তো ট্রাইব আলোচনা করছি, তোমাদের বলে রাখি যে ট্রাইব নিয়ে সবচেয়ে অন্যতম বিখ্যাত একজন আলোচক ভারতীয়, এখনো বোধহয় বেঁচে আছেন, তার নাম হচ্ছে K.S. সিং। তিনি একজন আইএএস অফিসার, এবং ট্রাইব নিয়ে তার যত বই আছে খুব কম লোকের আছে। তো এরা একাধারে প্রশাসক আবার বুদ্ধিজীবীও। ঠিক আছে, এরা প্রশাসন কাজও চালিয়ে থাকেন, তার সঙ্গে সঙ্গে এদের নানা বিষয়ে আগ্রহ, সেই আগ্রহগুলো প্রকাশ পায় তাদের গবেষণার মধ্যে, তাদের বইয়ের মধ্যে। মানে এটা একটু অন্যদিকে চলে গেলাম। তো কথা হচ্ছে, আবার তোমাদের মনে করিয়ে দিই যে হ্যাঁ, অমিতা রাউত সবাইকে বলছে সবাই মিউট কর, আমি পড়তে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ অমিতা। তো আমরা কেন এই দুটো বই আলোচনা করছি আমি যাচ্ছি তাতে এক্ষুনি, এবং এরপরে আরো কেন বই আলোচনা করব, কাদের বই বলে দিলাম আমি। বিনয়বাবু কেন এদের বই ধরে আলোচনা করছেন, ওই আমরা দাভলের কথা তোমাদেরকে একটু মনে করি। দাভল একজন ঐতিহাসিক নৃতাত্ত্বিক, এবং যার মতো অনেকে, তাদের মত হচ্ছে যে ট্রাইব একটা কলোনিয়াল কনস্ট্রাক্ট। ট্রাইব বলে ইংরেজরা যা বুঝেছিল, এবং পৃথিবীর অন্যত্র অন্য প্রান্তে অন্যান্য ইউরোপীয়রা ট্রাইব বলতে যা বুঝেছিল, বাস্তবে কিন্তু ট্রাইবরা ওরকম নয়। ইংরেজরা বা ইউরোপীয়রা ট্রাইব বলতে কি বুঝেছিল? ক্ষুদ্র জনগোষ্ঠী, আদিম পিছিয়ে থাকা অসভ্য জনগোষ্ঠী, বিচ্ছিন্ন জনগোষ্ঠী।
তারা ট্রাইবদের ভেতরকার অসংখ্য জটিলতা সম্পূর্ণ অবজ্ঞা করেছিল। বিভিন্ন সকল ট্রাইবদের মধ্যে যে নানান পার্থক্য সেগুলো সম্পূর্ণ অবজ্ঞা করে সবাইকে ট্রাইব নাম দিয়ে বসে। কেন বসেছিল? এদের মত হচ্ছে যে এটা ছিল একটা উপনিবেশিক দূরভিসন্ধি, উপনিবেশিক একটা প্রকল্প। উদ্দেশ্য ছিল এই বলে, মানে ট্রাইবদেরকে এইভাবে চিহ্নিত করে, মানে যারা যারা অসভ্য, যারা আদিম, যারা পিছিয়ে থাকা, তাদেরকে কি করা হয়েছে এইভাবে বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে উপনিবেশিক শাসনের মধ্যে, যাতে করে মানে একদিকে শাসনের সঙ্গে শোষণটা ভালো চলতে পারে, আরেকদিকে ইংরেজরা এইটা প্রচার করতে পারে, দেখো আমরা কিছু আদিম জনগোষ্ঠী কিভাবে সভ্য করে তুলেছি। এই কথা বহুবার বলেছি। তো এই কথাটা মানে ট্রাইব সম্বন্ধে ইংরেজ উপনিবেশিকদের, সাম্রাজ্যবাদীদের এই কথাটা যে সম্পূর্ণ সত্যি নয়, এইটা প্রমাণ করতেই বিনয় ভূষণ চৌধুরী ওই সময়কার বিভিন্ন প্রশাসকদের বইগুলো আলোচনা করে। ঠিক আছে, অর্থাৎ আমি বলিনি, পরে আরো ডিটেলে গিয়ে বলবো। বিনয়বাবুর বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, প্রশাসকরা আফটার প্রশাসক ছিলেন, তারা ইংরেজ ছিলেন, তাদের কাজ প্রশাসন চালানো, তাদের কাজ সাম্রাজ্য বিস্তার করা, সাম্রাজ্য চালানো। অতএব রাজনৈতিক যে একটা উদ্দেশ্য ছিল এটা অস্বীকার করা যায় না, নিশ্চয়ই ছিল। আমি আরো বলবো এই কথাগুলো পরে। কিন্তু এই বইগুলো লেখার, এই অনুসন্ধানগুলো, গবেষণাগুলো করার প্রধান উদ্দেশ্য, প্রধান কারণ কিন্তু রাজনৈতিক নয়। প্রধান কারণ হচ্ছে যেটাকে আমি বললাম ইন্টেলেকচুয়াল, বৌদ্ধিক কারণে, বৌদ্ধিক কৌতূহলগত কারণে তারা জানতে চেয়েছে, তাদের জানার ইচ্ছা হয়েছে, সেই জন্য তারা জেনেছেন এবং বই লিখছেন। এইটাই প্রধান কারণ। অর্থাৎ রাজনৈতিক কারণটা, উদ্দেশ্যটা গৌণ এবং শুধুমাত্র মানে নিছক কৌতূহল, আমার তোমার মতো কিছুটা জানার ইচ্ছে হলো, এই ধরনের কৌতূহল। এই কৌতূহলটা বৌদ্ধিক এবং উত্তরোত্তর যেটা হয়েছিল, এরা মনে রাখবে আমি বলেছিলাম তোমাদেরকে 19 শতকের দ্বিতীয় ভাগে কিন্তু অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা গড়ে উঠছে। মানে তাদের সময় ইউরোপে যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা গড়ে উঠছিল সে সম্বন্ধে তারা রীতিমতো সচেতন ছিলেন। অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা তারা তা নিয়ে তারা পড়াশোনা করছিলেন, এবং অ্যানথ্রোপোলজিস্টদের কি উদ্দেশ্য, তাদের পদ্ধতি কি, তাদের প্রশ্নগুলো কি, এগুলো সম্বন্ধে তারা রীতিমতো সচেতন ছিল, এবং এইগুলো তাদের কাজে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। আরেকটা কথা হচ্ছে, এরা ট্রাইবদের, আমি আবার ডিটেলে গিয়ে দেখাবো যে এরা প্রত্যেকে কিন্তু মানে ট্রাইবদের গভীরে ঢুকে, এরা ট্রাইব জীবনের, ট্রাইব সমাজের একেবারে ভেতরে ঢুকে গিয়ে জানার, বোঝার চেষ্টা করেছে, এবং ট্রাইবদের জীবনের নানান দিক তারা তুলে নিয়ে এসছেন, যেগুলো কিন্তু এর আগে কখনো কোনো ইংরেজ প্রশাসক তুলে আনেননি, দরকার বোধ করেননি। এবং সত্যি বলতে তারা এমন সব জিনিস আলোচনা করেছেন, ডিটেলে তোমাদের যাবো একটু পরে, এমন সব জিনিস আলোচনা করেছেন যে যেগুলো কিন্তু প্রশাসনের কাজে লাগার কথা, এগুলো কিন্তু শাসন কাজ চালাতে, শোষণ করতে কাজে লাগার কথা নয়। এগুলো শোনো, তোমরা শুধু শুনে যাও, কারণ বারবার আমি একই কথা বলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বৌদ্ধিক কৌতূহলের কথা বললাম, অনুসন্ধিৎসার কথা বললাম, তার সঙ্গে মিলেমিশে গিয়েছিল একটা মুগ্ধতার ভাব, একটা মুগ্ধ ভাব এদের মধ্যে ট্রাইবদের সম্বন্ধে দেখা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি চট করে আবার বলে নিই, আমরা কয়েকজন ইংরেজ প্রশাসকদের লেখা বইয়ের আলোচনা করতে চলেছি বিনয় ভূষণ চৌধুরীকে অনুসরণ করে।
আমরা কেন এটা করতে যাচ্ছি? কারণ ইতিমধ্যে একটা জোরালো বক্তব্য উঠে এসেছে যে যে বক্তব্য অনুসারে ট্রাইব একটা কলোনিয়াল কনস্ট্রাক্ট এবং এই ট্রাইবের নির্মাণ করার পেছনে একটা রাজনৈতিক সাম্রাজ্যবাদী দূরভিসন্ধি কাজ করেছে। বিনয় ভূষণ চৌধুরী তিনি 19 শতকের বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজ প্রশাসকদের বই আলোচনা করে দেখাচ্ছেন যে এটা সর্বত ঠিক নয়। রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল, সেটা গৌণ। এই অনুসন্ধানের দ্বারা রাজনৈতিক কিছু উদ্দেশ্য সাধিত হয়েছিল, কিন্তু সেটা গৌণ। প্রধান হচ্ছে এদের বৌদ্ধিক এবং নৃতাত্ত্বিক কৌতূহল এবং যার সঙ্গে মিলেমিশে গিয়েছিল এদের মুগ্ধতা ট্রাইব শো। ঠিক আছে, এইবার আমি আসছি এক এক করে বিভিন্ন প্রশাসকের বই ধরবো আর ছোট ছোট করে ভুলে যাব। প্রথম হচ্ছে, মনে করে দিই তোমাদের, প্রথম হচ্ছে, এইবার তোমরা লিখতে শুরু করবে, প্রথম হচ্ছে ই.জি. ম্যানের, MAN, ই.জি. ম্যানের বই, রিপিট করছি আমি, ছোট ছোট করে লিখবে তোমরা। ই.জি. ম্যানের বই সন্থালিয়া অ্যান্ড দ্য সান্থালস। এই সন্থালিয়া শব্দটার মানে তোমাদের বলে দিই, এটা জেনারেল নলেজ। সন্থালিয়া হচ্ছে এই যে সাঁওতাল পরগনা তৈরি করেছিল ইংরেজরা, সন্থালিয়া হচ্ছে সাঁওতাল পরগনার একটা বিশেষ জায়গা, যে বীরভূমের একটা জায়গা, যে জায়গায় উনি ছিলেন এবং কাজটা করেছেন। সন্থালিয়া অ্যান্ড দ্য সান্থালস, 1867। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক কারণে একটা অনুসন্ধান এভাবে চালাতে হয়, রাজনৈতিক কারণে কোনো একটা রিপোর্ট তৈরি করতে হলে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, ম্যান কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করেননি। মানে নির্দিষ্ট কোনো পদ্ধতি, প্রতিটা কথা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি যে রাজনৈতিক একটা রিপোর্ট তৈরি করতে হলে, রাজনৈতিক উদ্দেশ্যে লিখতে হলে যে ধরনের পদ্ধতি ইত্যাদি অনুসরণ করতে হয়, ম্যান কিন্তু সেইটা করেননি। তার যে বই, প্রথমত এটা রিপোর্ট নয়, তার যে বই, সেই বই তিনি লিখেছিলেন তার যে পর্যবেক্ষণ, তিনি যা দেখেছিলেন তাকে ভিত্তি করে, এবং স্থানীয় বীরভূমের স্থানীয় এক খ্রিস্টান মিশনারির কাছে পাওয়া তথ্যকে ভিত্তি করে তিনি লিখেছেন। ঠিক আছে, দুই হচ্ছে তিনি তার বইয়ে, প্রথমত বইয়ের প্রথম ভাগটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক আছে, বইয়ের প্রথম ভাগটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সির একটা সংক্ষিপ্ত ইতিহাস, যাতে ছিল নানা রাজনৈতিক ঘটনাবলী এবং যাতে ছিল ট্রাইব জনগোষ্ঠীগুলির বিভিন্ন সময়কার অভ্যুত্থান, তাদের বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, সেই বিদ্রোহ দমনের ইতিহাস ইত্যাদি। বইয়ের প্রথম ভাগটা এই ছিল, কিন্তু বইয়ের বাদবাকি ভাগ এবং যেটা হচ্ছে বইয়ের বড় অংশটা, সেই বড় অংশটাই কিন্তু এমন সব বিষয় ছিল যে বিষয়গুলো তার আগে, ম্যানের আগে কোনো ইংরেজ প্রশাসক লেখেননি। ট্রাইবদের ধর্মীয় বিশ্বাস, আমি বলে যাচ্ছি কয়েকটা কথা। ট্রাইবদের, তিনি সাঁওতালদের লিখেছেন, সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস ও আচার, সাঁওতালদের মৌখিক যে সাহিত্য, সাঁওতালদের যে কল্প কথা, সাঁওতালদের যে সৃষ্টি কথা, কিভাবে সবকিছু হলো, সাঁওতালদের যে বীর গাথা, এই সবগুলো তিনি তুলে নিয়ে এসেছেন। এবং খেয়াল করবে যে এসবগুলো কিন্তু প্রশাসনের কাজে আসার কথা নয়, প্রশাসনের কাজে আসার কথা নয়, এমন সব বিষয় নিয়ে তিনি ডিল করেছেন। এবং তার কথাবার্তার মধ্যে, দ্বিতীয় কথা, তার কথাবার্তার মধ্যে এইটা ধরা পড়েছে
যে তিনি সাঁওতালদেরকে আদৌ নিকৃষ্ট, অসভ্য, আদিম জনগোষ্ঠী বলে মনে করেন। তাহলে প্রথমত হচ্ছে, একদম প্রথমে বললাম যে ম্যান কোন রাজনৈতিক কারণে লেখা রিপোর্টের পদ্ধতি অনুসরণ করে লেখেননি, একটু ঢিলে ঢালা গোছের। তা তিনি নিজে যা দেখেছেন, রিপিট করছে, তিনি নিজে যা দেখেছেন এবং তার চেনা একজন খ্রিস্টান মিশনারি তাকে যে তথ্য দিয়েছিলেন, এই দুটোকে বিধরে তিনি লিখেছেন। নম্বর কথা বললাম, ইম্পর্টেন্ট কথা বললাম ম্যানের, যে তিনি এমন সব বিষয় তুলে নিয়ে এসেছেন তার বইয়ে, যেগুলো তার বইয়ের বড় দিকটা, যেগুলো কিন্তু প্রশাসনিক কাজে আসার কথা নয়। শাসন শোষণ করতে গিয়ে এগুলো খুব একটা কাজে আসার কথা। ৩ নম্বর কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তিনি সাঁওতালদেরকে কিন্তু নিকৃষ্ট জনগোষ্ঠী হিসেবে ধরেননি। আগেই বলেছি যে প্রথম দিকে ইংরেজরা এইটাই মনে করত যে সাঁওতালরা এবং অন্যান্য ট্রাইবরা তারা নিকৃষ্ট, তারা হিন্দুদের তুলনায় নিকৃষ্ট, তারা আদিম, তারা অসভ্য। আদৌ তিনি মনে করেননি, বরং বিনয়বাবু বলছেন যে তার লেখার মধ্যে ফুটে ওঠে মুগ্ধতা। ইম্পর্টেন্ট কথা, সাঁওতালদের প্রতি অ্যাডমিরেশন, আমি মুগ্ধতা শব্দটা বাংলায় ব্যবহার করেছি, মুগ্ধতা কথাটা ব্যবহার করেছে। নেক্সট কথা হচ্ছে, এই মুগ্ধতা থেকে তৈরি হয়েছে এক ধরনের রোম্যান্টিসিজম। সাঁওতাল জীবন নিয়ে রোম্যান্টিকতা এড়িয়ে পড়েছে তার লেখার মধ্যে। এই মুগ্ধতা থেকে তৈরি হয়েছে সাঁওতাল জীবন নিয়ে এক ধরনের রোম্যান্টিকতা। তার মানে হচ্ছে সাঁওতাল জীবনের বেশিরভাগই তার খুব ভালো লেগেছে। কি কি বলছে, এখন তিনি বলছেন সাঁওতালদের স্বাধীন চেতা ভাব, সাঁওতালদের স্বাধীন চেতা ভাব, তাদের স্বাধীন, এবং শব্দটা কোটেশন মার্কসের মধ্যে রাখতে পারো, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ। তাদের আনন্দ লাভের ইচ্ছা, তাদের আনন্দ লাভের প্রবণতা, অর্থাৎ তারা আনন্দময় জীবন কাটাতে চায়। এগুলো সব কিন্তু তিনি অ্যাডমায়ার করে লিখছেন, তিনি কিন্তু মুগ্ধতার সাথে লিখছেন যে দেখো এরা এরকম, এরা কত ভালো। আরেকটা শব্দ তিনি, আমি বাংলা করেছি, তাদের প্রাণ চঞ্চলতা, অর্থাৎ তারা নির্জীব নয়, ক্ষয়িষ্ণু নয়, তাদের মধ্যে প্রাণ আছে ভরপুর, প্রাণ চঞ্চলতা। তাদের যে সমবেত নৃত্য, গান, এটা তার পছন্দ হয়েছে। তাদের অসংখ্য মেলা, উৎসব ইত্যাদি তার কাছে প্রশংসনীয় মনে হয়েছে। শুধু একটা বিষয়, সাঁওতালদের একটা বিষয় তার পছন্দ হয়, সাঁওতালদের একটা বিষয় তার অপছন্দ হয়েছে। এবং বিনয়বাবু বলছেন যে এ বিষয়ে তিনি অন্য প্রশাসকদের, ইংরেজদের যে একটা বায়াস ছিল, একটা সংকীর্ণতা ছিল, তার ঊর্ধ্বে তিনি উঠতে পারেননি। কি না, সাঁওতালদের মদ্যপান, মদ খাওয়া, সাঁওতালদের মদ খাওয়াটা তার মনে হয়েছিল পাপ, লাম্পট্যর উদাহরণ, পাপের সামিল, লাম্পট্যের উদাহরণ। এইটা তিনি পছন্দ করেননি। আর বাদ বাকি সব খুব সুন্দর, তার খুব ভালো লেগেছিল।
আসলে বিনয় চৌধুরী বলছেন তিনি এইটা বুঝে উঠতে পারেননি যে সাঁওতালদের যে সামাজিক জীবন, তাদের যে সমবেত সাংস্কৃতিক যে জীবন, এই সমবেত সাংস্কৃতিক জীবনের একটা অঙ্গ হচ্ছে মদ্যপান। অর্থাৎ মদ খেয়ে নেশা করাটা তাদের উদ্দেশ্য নয়, একসাথে মদ খাওয়া, একসাথে আনন্দ করা, এই কারণেই সাঁওতালরা মদ খেত। এইটা উনি বুঝতে পারেন। বেশ, এইবার আমি আসছি ডাব্লিউ হান্টারে। 1868-তে বেরিয়েছিল ডাব্লিউ হান্টার, দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল। হান্টারের বইটা, বিনয়বাবু বলছেন হান্টারের বইটা তুলনায় অনেক বেশি গোছান, অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি বোধগম্য। এবং হান্টার তার বই লিখেছিলেন ইতিমধ্যে তৈরি হওয়া বিভিন্ন সরকারি নথিকে, রিপোর্টকে ভিত্তি করে, এবং মিশনারিরা যে বিবরণ তৈরি করেছিল সাঁওতালদের সম্বন্ধে, সেই বিবরণকে ভিত্তি করে। তাহলে কি বললাম, যে হান্টারের বইটা অনেক বেশি, তুলনায় অনেক বেশি গোছানো, অনেক বেশি বোঝা যায়, স্পষ্ট, বোধগম্য। তিনি সরকারি রিপোর্ট, নথি এবং মিশনারিদের বিবরণকে ভিত্তি করে লিখেছিলেন। হান্টার কিন্তু তার রচনা কাজের অন্যতম উপযোগিতা প্রশাসনিক বলে মেনেছিলেন, উড়িয়ে দেন। অর্থাৎ আমি অন্যভাবে যদি বলি, হান্টারের মনে হয়েছিল তিনি যা লিখেছেন সেটা স্থানীয় প্রশাসনের কাজে আসবে। ঠিক আছে, এইবার অন্যদিকে আসি। অন্যদিকটা হচ্ছে যে হান্টার প্রথমেই ঘোষণা করেছেন, এবং এই ঘোষণার মধ্যে দিয়ে হান্টারের মনোভাবটা প্রকাশ পায়। বলছি, হান্টার প্রথমেই ঘোষণা করেছেন যে তিনি শাসক জাতির ইতিহাস লিখতে বসেননি, তিনি লিখতে বসেছেন আম মানুষের ইতিহাস। তার মানে তিনি বলতে চাইছেন যে তিনি ভারতীয় সমাজের যারা প্রধান, অর্থাৎ তিনি হিন্দুদের ইতিহাস লিখতে বসেন। হিন্দুদের সম্বন্ধে তার কোনো আগ্রহ, দেখো এই হচ্ছে মনোভাবটা, আরো বেরিয়ে আসবে। এবং তিনি লিখতে বসেছেন আম মানুষের ইতিহাস বিবরণ, তার মানে তিনি ট্রাইব জনগোষ্ঠীদের ইতিহাস লিখতে বসছেন। তার কাছে মনে হয়েছে যে ট্রাইবদের ইতিহাস, ট্রাইবদের বিবরণ লেখাটা আরো বেশি কার্যকর, আরো বেশি দরকার। মাহাতার কে আমি জানি না, বলো, আরো কিছুদিন পরে সে ক্লাস করবে, আর একটু বড় হলে সে ক্লাস করবে। অমল, অমলের বাড়ির একটি বাচ্চা, সে উঁকি মারছে, বড় আর একটু বড় হলে সে ক্লাস করবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই কথাটা বিনয় স্পেশালি বলছে যে আবার রিপিট করছি আমি, যে হান্টারের বই লেখার উদ্দেশ্য is not interested in writing the history of the ruling race, এই শব্দটা ব্যবহার করছেন। অর্থাৎ কিনা তিনি হিন্দুদের, ভারতীয় উপমহাদেশের প্রধান যে জনগোষ্ঠী হিন্দুদের তিনি ইতিহাস লিখতে আগ্রহী নন, স্পষ্ট একেবারে ঘোষণা করছেন। তিনি বলছেন, এবং তার মনে হচ্ছে অনেক বেশি কার্যকর, উপকারী, উপযোগী হচ্ছে সাধারণ মানুষ, দ্য পিপল শব্দটা উনি ব্যবহার করছেন, আম মানুষ, অর্থাৎ ট্রাইবদের তিনি ইতিহাস লিখতে চাইছেন। দেখো তাহলে আগ্রহটা ফুটে বেরোচ্ছে।
তিনি কিন্তু এই দেখো, একদিকে যেমন ট্রাইবদের সম্বন্ধে তার আগ্রহটা বেরিয়ে আসছে, অন্যদিকে কিন্তু যেন হিন্দুদেরকে তিনি বাতিল করে দিচ্ছেন। হিন্দুদের সম্বন্ধে তার একটা নেতিবাচক মনোভাব বেরিয়ে আসছে। ইম্পর্টেন্ট কথা, আমি অনেক কথা বলছি, তোমরা গুছিয়ে ছোট করে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ধরা যাক আমি আমি দুটো কথা বললাম হান্টারের। এক হচ্ছে তার লেখার পদ্ধতি ইত্যাদি অনেক গোছানো, হচ্ছে তার আগ্রহটা, এবং এই আগ্রহের মধ্যে বেরিয়ে আসছে হিন্দুদের প্রতি তার একটা অবজ্ঞার মনোভাব। 3 নম্বর কথা হচ্ছে যে ট্রাইবদেরকে তিনি আরো অন্যভাবে গুরুত্ব দিচ্ছেন। কিভাবে বলছি এবার 3 নম্বর কথা হান্টার। তিনি বলছেন যে বাংলার যে পরিচিতি, বাঙালি সমাজ, বাঙালি সংস্কৃতি ইত্যাদির বিবরণ অসম্পূর্ণ থেকে যাবে, ইত্যাদি সম্বন্ধে আমাদের জ্ঞান, আমাদের ধারণা ইত্যাদি অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা ট্রাইব জনগোষ্ঠীগুলিকে, যদি আমরা সাঁওতালদেরকে এর থেকে বাইরে। বাংলার আঞ্চলিক যে জাতিগত গঠন, অর্থাৎ বাঙালিদের যে সামাজিক গঠন, বাঙালিদের যে সাংস্কৃতিক চরিত্র, মানে গোটা বাংলা, এটা অসম্পূর্ণ থেকে যায় যদি এর থেকে আমরা ট্রাইবদেরকে বাদ দিই। তিনি বলতে চাইছেন বাঙালি যে জাতি, বাংলার যে জনসংখ্যা, বাংলার যে সমাজ, বাংলার যে সংস্কৃতি, তাতে ট্রাইবদের গুরুত্বপূর্ণ অবদান আছে। এই অবদানকে অবজ্ঞা করতে নেই। এই জন্যে অবজ্ঞা করলেই এটা অসম্পূর্ণ, চিত্রটা অসম্পূর্ণ থেকে যায়। এবং হান্টার বিশেষভাবে বাংলা ভাষা এবং স্থানীয় যে ধর্ম, বাঙালি হিন্দুদের যে ধর্ম, এই দুটোর প্রতি দৃষ্টি আকর্ষণ, এবং তিনি দেখাচ্ছেন যে সকল্ড বাঙালিদের যে ধর্ম, তার মধ্যে অনেক কিছু ট্রাইবদের মধ্যে থেকে নেওয়া, অর্থাৎ হিন্দু যে ধর্ম, বাঙালি হিন্দুদের যে ধর্ম, এই হিন্দু ধর্মের মধ্যে অনেক কিছু আছে যেটা কিন্তু আসলে ট্রাইবদের থেকে নেওয়া। ধরো হিন্দুদের যে ভাষা, ভাষার মধ্যে অনেক শব্দ আছে এটা কিন্তু ট্রাইবদের, সাঁওতালদের ভাষা থেকে নেওয়া, মুন্ডারি থেকে নেওয়া। তোমাদের বলে রাখি, আমরা যে ভাত, এটা আমি জেনারেল নলেজ বলছি, আমরা যে ভাত কথাটা রোজ ব্যবহার করি, ভাত, আমরা যে ভক্ত শব্দটা ব্যবহার করি, এইটা কিন্তু মুন্ডারি ভাষা থেকে এসেছে। এটা আমি শুনেছিলাম, তোমাদেরকে বলি। এটা আরেকটা কথায় আসছে, তিনি বলছেন যে ইংরেজদের মধ্যে ট্রাইবদেরকে নিকৃষ্ট ভাবার একটা যে প্রবণতা তৈরি হয়েছে, আবার বলছি, ইংরেজদের মধ্যে ট্রাইবদেরকে নিকৃষ্ট জনগোষ্ঠী বলে দেখার যে প্রবণতা তৈরি হয়েছে, এর কারণ, এর জন্য দায়ী স্থানীয় বাঙালি হিন্দুরা। বাঙালি হিন্দুরা সাঁওতালদেরকে তাদের থেকে পৃথক বলে মনে করেছে বরাবর, শুধু পৃথক বলে মনে করেনি, বাঙালি হিন্দুরা সাঁওতালদেরকে তাদের তুলনায় নিকৃষ্ট বলে মনে করে।
এর দ্বারা প্রভাবিত হয়েছে ইংরেজ প্রথম দিককার ইংরেজ প্রশাসকরা। তাহলে এটাকে কাটিয়ে উঠতে হবে, এটাকে কাটিয়ে উঠতে হবে। এবং তার মত হচ্ছে বাঙালিরা, বাংলার জনসংখ্যা সবাই মিলে যে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়নি, ওটা বাংলার জনসংখ্যা সবাই মিলে যে ঐক্যবদ্ধ হতে পারেনি, সুসংহত একটি জাতিতে পরিণত হতে পারে। তার কারণ তিনি বলছেন এই হিন্দুরা। কেন? এই হিন্দুরা বরাবর নিজেদেরকে রুলিং রেস হিসেবে দেখেছে, বিজেতা, আর্য বিজেতা হিসাবে দেখেছে। তাহলে বিজিত কারা? এই সাঁওতাল। তাহলে সম্পর্কটা হয়েছে বিজেতা বিজিত, প্রভু ভৃত্য। বুঝতেই পারছো, হিন্দুরা বিজেতা এবং তারা প্রভু, এবং সাঁওতালরা হচ্ছে গিয়ে বিজিত এবং ভৃত্য। তাহলে এই উঁচু নিচু সম্পর্কটা তাদের মধ্যে যে তৈরি হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে বাঙালি হিন্দুরা। এবং এটাই কারণ কেন বাঙালিরা, হিন্দুরা এবং সাঁওতালরা, ট্রাইবরা মিলেমিশে গিয়ে একটি জাতিতে পরিণত হতে পারেনি। হিন্দুরা, এইটা বলে শেষ করছি আমি কথাটা, হান্টার, হিন্দুরা অত্যন্ত সচেতন। এবং এই যে সচেতনতা, কি বিষয়ে বলছি আমি, হিন্দুরা অত্যন্ত সচেতন এবং তাদের এই সচেতনতা ইংরেজদের মধ্যে ছড়িয়েছে, তাদের এই সচেতনতা ছড়িয়ে পড়েছে ট্রাইবদের মধ্যে। ফলে উৎকৃষ্ট নিকৃষ্ট এই প্রভেদটা সবাই মেনে নিয়েছে, ইংরেজরাও মেনে নিয়েছে, ট্রাইবরাও, সাঁওতালরাও মেনে নিয়েছে। ভাষার মধ্যে যে পার্থক্য, হিন্দুরা যে ভাষায় কথা বলে, সাঁওতালরা যে ভাষায় কথা বলে, এই দুটোর মধ্যে পার্থক্য। গায়ের রঙের মধ্যে যে পার্থক্য, বাঙালি হিন্দু যেটা খায়, সাঁওতাল যা খায়, এই দুয়ের মধ্যে পার্থক্য। বাঙালি হিন্দুর যে ধর্মীয় বিশ্বাস, সাঁওতাল যে ধর্মীয় বিশ্বাস, এই দুয়ের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো সম্বন্ধে বাঙালি হিন্দু অত্যন্ত সচেতন এবং বারবার বারবার করে এই পার্থক্যগুলো উঠে আসে। এবং এই পার্থক্যগুলো শুধু পার্থক্য হিসেবে দেখা হয় না, একটাকে দেখা হয় উৎকৃষ্ট জাতির বিভিন্ন লক্ষণ, আরেকটাকে দেখা হয় নিকৃষ্ট জাতির বিভিন্ন লক্ষণ। ঠিক আছে, এইবার আমি এই ম্যান আর হান্টারকে নিয়ে বিনয়ভূষণ চৌধুরী যে কথাগুলো বলেছেন সেইগুলো 1, 2, 3। বিনয়ভূষণ চৌধুরীর মতে ম্যান, 1 নম্বর কথা, ম্যান আর হান্টারের রচনার পেছনে তাৎক্ষণিক কোন রাজনৈতিক উদ্দেশ্য, দুরভিসন্ধি কাজ করেনি। ম্যান আর হান্টারের রচনার পেছনে কোন তাৎক্ষণিক তাৎক্ষণিক কমা দিতে পারো, তাৎক্ষণিক কোনো কারণ কাজ করেনি, রাজনৈতিক কোনো দুরভিসন্ধি কাজ করে। ম্যানের রচনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই না। হান্টার সামান্য তিনি সচেতন ছিলেন যে হ্যাঁ, আর বইটা প্রশাসনের কাজে আসবে, এছাড়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। কেন বিনয়বাবু এই কথাটা বলছেন? তার কারণ হচ্ছে যে তারা লিখছেন 1855 হয়ে যাওয়া সাঁওতাল বিদ্রোহ এবং এই দমন হয়ে যাওয়া এই বিদ্রোহের পর। 1800 সাঁওতাল বিদ্রোহ হয়ে গেছে, সেই বিদ্রোহ দমন হয়ে গেছে এবং এলাকায়, বাংলায় শান্তি ফিরে এসেছে। শুধু তাই নয়, এদের দুজনেরই বিশ্বাস যে সাঁওতালদের নিয়ে ইংরেজরা যে ব্যবস্থা নিয়েছে, বলেছিলাম আমি আগের দিনও বলেছিলাম, যে তাদের জন্য একটা সম্পূর্ণ এলাকা তারা ডিমার্কেট করে দিয়েছে সাঁওতাল বর্গ। সাঁওতালদের জন্য পৃথক আইনের ব্যবস্থা তারা ইংরেজরা করেছে। তো তারা বিশ্বাসী ছিলেন যে এই যে ইংরেজ প্রশাসন যে ব্যবস্থাটা করেছে,
এই ব্যবস্থা যথেষ্ট। এই ব্যবস্থা যথেষ্ট, মানে সাঁওতালদেরকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান মিটে গেছে। 2 নম্বর কথা হচ্ছে, একটু রিপিট হবে এখানে। 2 নম্বর কথা হচ্ছে, তাড়াতাড়ি বলি সময় শেষ হয়ে আসছে। 2 নম্বর কথা হচ্ছে যে, আরো 4 মিনিট আছে, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে যে প্রথম দিককার, এটাকে ভালো করে বলি, দরকার হলে পরের দিন কন্টিনিউ করব। প্রথম দিককার প্রশাসকেরা, অর্থাৎ 18 শতকের দ্বিতীয় ভাগ, 19 শতকের প্রথম ভাগে ইংরেজ প্রশাসকেরা প্রথমত সাঁওতাল সহ বিভিন্ন ট্রাইবদের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল, তারা যে নিকৃষ্ট এটাও তারা ধরে নিয়েছে, এবং সাঁওতাল সহ বিভিন্ন ট্রাইবদের সম্বন্ধে তারা যে লিখতেন, প্রথম দীক্ষা প্রসঙ্গত, অর্থাৎ তারা লিখতেন নিজেদের শাসন ব্যবস্থা সম্বন্ধে, তারা লিখতেন তাদের আইন সম্বন্ধে, তারা লিখতেন তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা তার সম্বন্ধে। এই সবগুলো লিখতে গিয়ে সাঁওতালরা, অন্য ট্রাইবরা প্রসঙ্গতে এসে, যেমন কিভাবে সাঁওতালরা বারবার লুটতরাজ করছে, শান্তি ভঙ্গ করছে, এইটাই বড় সমস্যা তাদের। কিভাবে সাঁওতালদের কাছ থেকে খাজনা আদায় করা যায়, সেটা করতে গিয়ে সমস্যা হচ্ছে। অর্থাৎ তারা সম্পূর্ণ শাসক আর শাসনের দৃষ্টিকোণ থেকে তারা প্রসঙ্গত সাঁওতাল এবং অন্যান্য ট্রাইবদের উল্লেখ। অন্যদিকে ম্যান এবং হান্টার দুজনেই কিন্তু সাঁওতালদের সামগ্রিক যে সমাজ, সামগ্রিক যে সংস্কৃতি, সব মিলিয়ে তাদের সামগ্রিক যে জীবন চর্চা, তাই নিয়ে তারা লিখেছে। ঠিক আছে, 3 নম্বর কথাটা আমি বলে শুধু শেষ করছি, পরের দিন কন্টিনিউ করব। 3 নম্বর কথা হচ্ছে যে দুজনেই সাঁওতালদের যে সাম্প্রদায়িক চেতনা, সেটা লক্ষ্য করেছে। সাঁওতালরা একটা বিরাট বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকতো, এবং এই এত বড় অঞ্চল জুড়ে থাকার দরুন তাদের জীবন, দৈনন্দিন জীবনে কিছু না কিছু পার্থক্য তো তৈরি হয়েছে। এতৎসত্ত্বেও, এত বড় জায়গা জুড়ে থাকা সত্ত্বেও সাঁওতালদের মধ্যে একটা আত্মপরিচয় কাজ করেছে। এটাকেই আমরা বলছি সাম্প্রদায়িক চেতনা, যে আমরা সবাই মিলে একটা সম্প্রদায়, আমরা সবাই মিলে এক জনগোষ্ঠী, আমরা সবাই মিলে সাঁওতাল। এ সম্বন্ধে সাঁওতালরা অত্যন্ত সচেতন ছিল। ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে, কারণ এটা কন্টিনিউ করে মাঝখানে কেটে দেবে আমাকে। তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো কবে আবার ক্লাস। ঠিক আছে, আজকে কি বার? শুক্রবার, তাই তো, নাকি বৃহস্পতিবার? ধরে রাখো রোববার। রোববার কোনো অসুবিধা নেই আশা করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।